তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা জিওগ্রাফি টোটাল রোড ম্যাপটা বলেছিলাম যে কিভাবে কি পড়তে হবে। তো আজকে আমরা সেম জিনিসটা দেখবো হিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? তো হিস্ট্রির ক্ষেত্রে শুরুতেই বলা যেতে পারে যে তিনটে পার্ট সবাই জানো: অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন, ঠিক আছে? তো এক এক করে আমরা স্লাইডের মাধ্যমে দেখে নেবো যে কি কি আমাদের পড়তে হবে। ওভারঅল তোমাদের একটা ওভারভিউ দিয়ে যাব যে এই পার্ট গুলো থেকে পড়লেই মোটামুটি যে কোনো ওয়ান ডে এক্সামে কভার করা সম্ভব, ঠিক আছে? তো প্রথমেই আগে দেখতে হবে যে আমাদের বেসিক্যালি জিনিসটা কিভাবে ফিল্টার আউট করতে হবে। তো এই যে এই দেখছো, এটা হচ্ছে প্রচুর বড় একটা সিলেবাস, ঠিক আছে? এটা একটা প্রচুর বড় ফার্স্ট সিলেবাস। এই যে এক্সাম ব্লু প্রিন্ট, এটা হচ্ছে আমাদের ফিল্টার, ঠিক আছে? এই যে স্লাইড গুলো তোমাদের দেখাবো, এটা হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টার দিয়ে বের করে দেখানো যাবে যে স্কোর করার জন্য কি কি পার্ট পড়তে হবে এবং কি কি পার্ট ছাড়তে হবে, ঠিক আছে? আমাদের বিশাল কিছু ডেপথে জানার দরকার নেই, কারণ আমরা বিশাল বড় হাইফাই এক্সাম বা ইউপিএসসি এর মতো বড় এক্সামের জন্য এটা দেখছি না। আমরা নর্মাল যে ওয়ান ডে এক্সাম গুলো হয় সেগুলোর জন্যই টার্গেট করছি। তো সেটার জন্য যেটুকু দরকার সেটা আমরা দেখবো। ফার্স্টে আছে হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে একদম ইনিশিয়াল স্টেজ, সেটা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, যে প্রি হিস্টোরিক এজ গুলো, যেগুলো বেসিক্যালি প্রি হিস্টোরিক যে টাইম গুলো, সেই টাইম গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং তার পরবর্তী সে সময় যে কি কি টুলস ইউজ হয়েছে, সেই সময় ফুড হ্যাবিট কি ছিল, ঠিক আছে, এগুলো আমাদের দেখতে হবে। এর পরবর্তীতে আসা যায় হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? এখানে টাউন প্ল্যানিং, ড্রেনেজ সিস্টেম গুলো, এখানে সিল, বিভিন্ন সিল, এছাড়া যে মেন সাইট গুলো যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, এই সমস্ত সাইট, মানে এই সমস্ত সাইট গুলো সম্পর্কে এখানে কি পাওয়া গেছিল, কোনটায় আহ, কোনটায় দেখা গেছিল গ্র্যানারি, কোনটায় মেল টর্সো পাওয়া গেছিল, ঠিক আছে, কোথায় ডবল বারিয়াল পাওয়া গেছিল, এই পার্টগুলো আমাদের পড়তে হয়। এরপরে বেদিক এজ, বেদিক এজে আমাদের প্রতিটা যে চারটে বেদ আছে, সেই চারটে বেদ সম্পর্কে জানতে হয়। এছাড়া আমাদের বেদিক সোসাইটি গুলো কিরকম ছিল সেগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? সভা সমিতি যেগুলো ছিল, বর্ণ সিস্টেম, এর সাথে সাথেই পরবর্তীতে হেটারোডক্স যে টিচিং গুলো, যেমন বৌদ্ধ, জৈন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, এদের যে আহ, ধর্মের যে মূল সারগুলো, এইট ফোল্ড পাথ কি, বুদ্ধিস্ট কাউন্সিল গুলো কোথায় কোনটা ছিল, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন আছে, ঠিক আছে? এছাড়াও আরো মানে দুই তিন ধরনের কোশ্চেন আসে যেগুলো দেখা গেছে, যেমন ধরো বুদ্ধিজম, জৈনিজম থেকে এগুলোর ফাউন্ডার কে, বা এদের যে একদম ইনিশিয়াল টিচিং কারা দিয়েছিল, ঠিক আছে, কোনটা সিম্বল কি, ফার্স্ট সেরমন বা লাস্ট সেরমন কোথায় হয়েছিল, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আসে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল গুলো। এখান থেকে তুমি প্রতি বছর ম্যাচিং দিতে পারে, এবং তার সাথে সাথে কোন রাজার সময় হয়েছিল, কে সেই সময় প্রেসিডেন্সি করেছিল, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু দেয়, ঠিক আছে? এর পরবর্তী আসে হচ্ছে মহাজনপদ। এই যে 16টা মহাজনপদ, ঠিক আছে, ষোড়শ মহাজনপদ যাকে বলে, সেই মহাজনপদ এবং তাদের যে আহ রাজধানী আর কি, ক্যাপিটাল, ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু ম্যাচিং দিয়ে দেয় অনেক সময়। এবং কোনো কোনো সময় একটু ডিপ থেকে কোশ্চেন চাইলে পরে কিন্তু তারা পূর্ব থেকে পশ্চিম বরাবর এই মহাজনপদ গুলোকে সাজাতেও দিতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ম্যাপে একবার দেখে নিতে হবে যে কোথায় কোন মহাজনপদ গুলো আছে। এছাড়া এই সময় মগধ, যেটা ছিল মগধ মহাজনপদগুলোর মধ্যেই একটা, ঠিক আছে? এই মগধটা কি করে সব থেকে শক্তিশালী হলো, তার রাইজের কারণ কি ছিল, ঠিক আছে? এই সময়ের যে তিনটে যে চারটে রাজবংশ ছিল যারা মগধে শাসন করে গেছে, যেমন হরিয়াঙ্কা ডাইনাস্টি, দেন তোমার হচ্ছে কালাশোক ডাইনাস্টি, ঠিক আছে, এই সমস্ত ডাইনাস্টি গুলো, সেই শিশুনাগ ডাইনাস্টি, ঠিক আছে, শিশুনাগ ডাইনাস্টি, কালাশোক ছিল, ঠিক আছে। তো এই ধরনের ডাইনাস্টি গুলো, তারপরে মৌর্য মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এছাড়া এই মৌর্য সাম্রাজ্য পড়তে গেলে তার সাথে অবশ্যই আমাদের জানতে হবে অশোকের ধর্ম এবং মেজর রক এডিক্ট গুলো সম্পর্কে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মৌর্য সাম্রাজ্যটা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই মৌর্য সাম্রাজ্য থেকে প্রতি বছর ভরে ভরে কোশ্চেন আসে। এবং এই মৌর্য সাম্রাজ্যের স্পেসিফিক কিছু পার্ট আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, ঠিক আছে, আহ তারপরে হচ্ছে অশোকের ধর্মটা কিরকম ছিল, ঠিক আছে, তারপরে ওর যে মেজর এডিক্ট গুলো কোথায় পাওয়া গেছিল, ঠিক আছে, এই কোশ্চেন গুলো কিন্তু প্রতি বছর আসে। এরপরে হচ্ছে পোস্ট মৌর্য, মানে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে সমস্ত ডাইনাস্টি গুলো বা বংশগুলো এসেছিল ভারতে, যেমন তার মধ্যে শুঙ্গ ডাইনাস্টি, সাতবাহনা, ঠিক আছে, পরবর্তীতে ফরেন মানে বাইরে থেকে যে সমস্ত বংশগুলো আসে, যেমন সাকা, কুষাণ, ঠিক আছে, এইগুলো সম্পর্কেও টুকটুক আমাদের জানতে হবে, ছোট ছোট কিছু কিছু পার্ট। এরপরে এই কুষাণরা ছিল একটা ইম্পর্টেন্ট, যারা বাইরে থেকে এসেছিল, এই কুষাণদের সম্পর্কেও জানতে হবে। এই সময়ের বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড কালচারে কি কি চেঞ্জ হয়েছিল, ঠিক আছে, এগুলোও কিন্তু আসে, যেমন মথুরা আর্ট এবং অমরাবতী আর্ট, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো থেকে কিন্তু দিয়ে দেয় প্রতি বছর। ইভেন এই দেখো, এই
আর্ট অ্যান্ড কালচারের এই পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন এসএসসিতেও দেখা গেছে। ঠিক আছে? অনেক সময় ডাইনাস্টি এবং রিজিয়ন এগুলোর সাথে ম্যাচিং করতেও দিয়ে দেয়। তো এই ধরনের পার্টগুলো আমাদের ভালো করে দেখে রাখতে হবে। আমরা এই যে এই সমস্ত চ্যাপ্টার গুলো যেগুলো তোমার পরবর্তী ডাইনাস্টি গুলো, সেই ডাইনাস্টির যে বড় বড় যুদ্ধগুলো হয়েছিল একজনের সাথে আরেকজনের, এই যুদ্ধগুলো আমরা বেশি ডিটেলসে দেখবো না, কারণ এগুলো একটু কনফিউজিং এবং এগুলো নিয়ে বেশি ঘাটার দরকার নেই। এগুলো না পড়লেও আমরা কোশ্চেন নর্মালি পেয়ে যেতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে গুপ্ত গুপ্ত বংশ এবং পোস্ট গুপ্ত। ঠিক আছে? গুপ্ত যুগকে আমাদের বলা হয় ভারতের প্রাচীন ভারতের স্বর্ণযুগ। এই সময়ের যে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে, সেই সময় যে সমস্ত ওই নবরত্ন গুলো ছিল, ঠিক আছে, কালিদাস, আর্যভট্ট এদের লেখা বই কোনগুলো কি ছিল, ঠিক আছে, এগুলো জানতে হবে। পোস্ট গুপ্ত বলতে সেই সময় গুপ্ত যুগের পরবর্তী হর্ষবর্ধনের যেমন পুষ্যভূতি ডাইনাস্টি, ঠিক আছে, তারপরে হিউয়েন সাং সেই সময় আসা, আরো যা যা আলাদা আলাদা বংশগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের অল্প বিস্তর জেনে রাখতে হবে। আচ্ছা, এবার যখন আমরা পূর্ব এবং মধ্য ভারত সম্পর্কে টোটাল সাম্রাজ্যগুলো দেখে নিলাম, তো তারপরে আমাদের দেখতে হবে সাউথের দিকে, একদম ভারতের সাউথের এই পার্টগুলোতে যে সমস্ত বংশগুলো ছিল, চোল, চেরা, পান্ডা, এদের সম্পর্কে জানতে হবে। এবং সেই সংগ্রামে যে লিটারেচার গুলো আহ বেসিক্যালি ওই অথরা বুকের সাথে অনেক সময় ম্যাচিং দেয়, ঠিক আছে। এবার তোলকাপ্পিয়াম এই সমস্ত যে সমস্ত গ্রামাটিক্যাল জিনিসপত্র, তারপরে হচ্ছে সংগ্রাম লিটারেচার যেমন পাট্টু পাট্টু, তারপরে আহ ইলাঙ্গো আদিগালের লেখা যে বই, ঠিক আছে, আহ এই সমস্ত বইগুলো কিন্তু ম্যাচিং দিয়ে দেয় এবং এগুলো থেকে প্রতি বছর বছর কোশ্চেন আসে, সেইগুলো আমরা ডিটেলসে দেখবো। আচ্ছা, এরপর দিল্লি সুলতানেট, এবার আমরা চলে আসি হচ্ছে সেকেন্ড পার্টে, ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি। এই মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে ফার্স্টে আসে হচ্ছে দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট বলতে গেলে এখানে তাদের সম্পর্কে প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো আসে ডাইনাস্টি গুলো থেকে। যেমন স্লেভ ডাইনাস্টি প্রতিষ্ঠা থাকে, রাজিয়া সুলতান কে ছিল, বা বলবন কে ছিল, সে তার সময় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে এনেছিল, ঠিক আছে, ইলতুৎমিশ কে ছিল, এই ধরনের কোশ্চেন গুলো, ঠিক আছে। তারপরে খলজি ডাইনাস্টি, সাইদ, তুঘলক লোদি, ঠিক আছে, তুঘলক বংশ সম্পর্কে যেমন বেশ কিছু কোশ্চেন আছে মোহাম্মদ বিন তুঘলকের শাসন নিয়ে, ঠিক আছে, যেমন টোকেন কারেন্সি, ঠিক আছে, তারপরে ক্যাপিটাল শিফট, এই ধরনের কোশ্চেন গুলো আছে। আচ্ছা, এখানে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত টার্ম গুলো যেমন ইকতেদার কি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসে, আমির কাকে বলে, ঠিক আছে, এই কোশ্চেন গুলো আসে। বিজয়নগর বাহামনি কিংডম, এটা হচ্ছে সাউথের দুটো ইম্পর্টেন্ট কিংডম, এখান থেকেও কোশ্চেন আসে। এটা নিয়ে আমরা পরে একটা স্লাইডে দেখবো। হ্যাঁ, এই যে বিজয়নগর বাহামনি কিংডম, ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিডিয়া হলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিজয়নগর বাহমানি। তো এখান থেকে এম্পায়ার ক্যাপিটাল ম্যাচিং আসে, ঠিক আছে। হাম্পির যে সমস্ত কৃষ্ণদেবরায় বা হাম্পির যে সমস্ত স্ট্রাকচার গুলো, বা এই যেমন দেখতে পাচ্ছি এখানে একটা রকেট স্ট্রাকচার, ঠিক আছে, তো এই ধরনের যে হাম্পির মন্দির গুলো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে হচ্ছে এই মুঘল সাম্রাজ্য। এরপর মুঘল সাম্রাজ্য একটা ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব অব্দি, এবং তার পরবর্তী যে লেটার মুঘলস এসেছিল, ঠিক আছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে লেটার মুঘলস থেকেও কিন্তু কোশ্চেন এসছে। এছাড়া বাবর এবং ঔরঙ্গজেবের সময় যে সমস্ত সিস্টেম গুলো নেওয়া হয়েছিল, ঠিক আছে, মানসাবদারি র্যাঙ্ক, পরবর্তীতে এই মুঘল সাম্রাজ্যের সাথে সাথেই তোমার যে মারাঠাদের উৎপত্তি হয়েছিল সেগুলো সম্পর্কেও কোশ্চেন আছে। প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন আছে, যেমন রিলিজিয়াস পলিসি গুলো, দিনী ইলাহি কি, ঠিক আছে, আর্কিটেকচার কোথায় কোনটা ছিল, আর্কিটেকচার থেকে কোশ্চেন আছে প্রতি বছর ঘুরে ঘুরে, ঠিক আছে, পাঁচ মহল কোথায়। ইভেন এবছর আহ যদি তোমরা দেখো যে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট একটা কোশ্চেন এসেছিল, উম, সম্ভবত সাবাই রাজা জয় সিং, ঠিক আছে, হাওয়া মহল দিয়ে কোনো একটা কোশ্চেন এসেছিল, হাওয়া মহল, তো এটা কে তৈরি করেছিল, ঠিক আছে, তো এটা আমরা দেখবো এই ধরনের কোশ্চেন গুলো, ঠিক আছে। এবার মানসাবদারি সিস্টেম, জার্জ কাকে বলে, র্যাঙ্ক কাকে বলে, ঠিক আছে, এই সমস্ত গুলো দেখতে হবে। তার সাথে সাথেই এই মুঘলদের সাথে চ্যালেঞ্জ হিসেবে এখন মারাঠা কিংডমের সূত্রপাত। মারাঠারা কি করে উদ্ভব হলো মারাঠাদের, ঠিক আছে, এটা কিভাবে একটা গোটা দক্ষিণ পশ্চিম ভারতের গোটা অংশগুলো দখল করলো, ঠিক আছে, এবং তারপরে কিভাবে মধ্যভারত সহ বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করলো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। অষ্টপ্রধান কি, কারা ছিল তারা, ঠিক আছে, চৌথ ট্যাক্স কি, স্বদেশমুখ ট্যাক্স কি, ঠিক আছে, স্বদেশমুখ যে ট্যাক্স ছিল এই ট্যাক্স গুলো কি, ঠিক আছে, এরকম ছোট ছোট অনেক ফ্যাকচুয়াল কোশ্চেন আমরা ধীরে ধীরে দেখবো। আচ্ছা, আচ্ছা, এই মিডিয়েভাল পার্টের একটা চ্যাপ্টার আছে যেটাকে আমরা সবাই প্রায় ইগনোর করে দিয়েছি, সেটা হচ্ছে এই ভক্তি মুভমেন্ট, ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটা দুটো কোশ্চেন আসে এবং কোশ্চেন গুলো কিন্তু ফ্যাকচুয়াল হয়, এবং অনেক সময় এমন কোশ্চেন হয় যে কোশ্চেন গুলো স্কিপ করে আসতে হয়, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কোশ্চেন এমন চলে এলো যে কোনো একটা সেক্টর নাম দিয়ে দিল, বলে যে এই সেক্টর
আহ জনককে, ঠিক আছে? হয়তো বলে দিল যে আহ ভেদাভেদ কে তৈরি, মানে কে এই সিস্টেমটা এনেছিল, বা হয়তো বলে দিল যে বেদান্ত সিস্টেম কার আনা, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসে, ঠিক আছে? ম্যাচিং আসতে পারে, ঠিক আছে? অদ্বৈত, কানকা এগুলো কি, এগুলো নিয়ে ছোট ছোট স্টেটমেন্ট বেসড কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এই পার্ট গুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, ইগনোর করলে চলবে না। আচ্ছা, এবার চলে আসে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে হিস্ট্রি সব থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রিটা আমাদের খুব ডিটেলসে পড়তে হবে, এবং সেটা আমরা তোমাদের পিআইকিউ সিরিজে কোশ্চেন করানোর সাথে সাথে দেখাবো। তো ফার্স্টে কি করে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ এরা এলো, এদের যে আসার যে অর্ডার গুলো সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? কি কি ভাবে এরা এক্সপ্যান্ড করলো, কোন কোন যুদ্ধ হয়েছিল মেজর, ঠিক আছে? ইংলিশদের সাথে, ইংলিশরা যেমন ব্যাটেল অফ পলাশি, ব্যাটেল অফ বক্সার, এই সমস্তের মাধ্যমে কি করে এই তৃতীয় পালাহাবাদ, তৃতীয় শ্রীরঙ্গপত্তনের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক আছে, এইসব জায়গাগুলো দখল করলো, শ্রীরঙ্গপত্তনের মাধ্যমে মাইসুর দখল করলো, ঠিক আছে? কি করে মারাঠাদেরও পরাস্ত করলো, ইংলো অ্যাংলো আফগান ওয়ার হলো, ঠিক আছে? এই ধরনের পার্ট গুলো কিন্তু সবগুলো আমাদের জেনে রাখতে হবে, এবং তাদের সালও দেখতে হবে, ঠিক আছে? তাদের ইয়ার গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন আসে, এবং প্রতি বছর বছর আসে, এবং এখান থেকে কোশ্চেন মিসও হয়ে যায়। তো এই পার্ট গুলো কিন্তু ছাড়লে চলবে না। আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গভর্নর জেনারেল, ঠিক আছে? গভর্নর জেনারেলের সাথে তাদের সময় কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এরপর 1857 অর্থাৎ মহাবিদ্রোহের সময়ের ঘটনাবলী, কে কাকে দমন করেছিল, কোথায় কে নেতৃত্ব দিয়েছিল, এই ধরনের পার্ট গুলো আমাদের পড়তে হবে। এছাড়া যে ট্রাইবাল মুভমেন্ট গুলো হয়েছিল, যেমন ধরো আহ সান্থাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ঠিক আছে, পাইক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, এগুলো সম্পর্কে, এগুলো কে কোথায় লিড করেছিল, কোথায় শুরু হয়েছিল, এই পার্ট গুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একবার দেখে নিতে হবে। এরপর আসা যাওয়া হচ্ছে যে রিফর্মের চ্যাপ্টার, অর্থাৎ সোশ্যাল এবং সমাজ সংস্করণ যেটা, ঠিক আছে? সমাজ সংস্করণের উপরে কারা কি কোন সংগঠন তৈরি করেছিল, ঠিক আছে? রিফর্মার হিসেবে রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, তারপরে পরমহংস মণ্ডলী, তারপরে আরো যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছিল সেগুলো সম্পর্কে পড়তে হবে। কি কি রিফর্ম হয়েছিল, যেমন সতীদাহ প্রথা রদ করা, বিধবা বিবাহ, ঠিক আছে? শিক্ষাক্ষেত্রে কি কি আহ নতুন নতুন অ্যাক্ট এসেছিল, সেগুলো সম্পর্কে হালকা পাতলা আমাদের জেনে রাখতে হবে। এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে উৎপত্তি এবং তার যে সেশন গুলো হয়েছিল, সেই সেশন গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, সেই সেশন গুলো আমাদের পড়ে রাখতে হবে। ম্যাচিং আসে, ঠিক আছে? ম্যাচিং আসে কি সেশন গুলো, এবং তার সাথে ইম্পর্টেন্ট কোনো একটা ঘটনা, ঠিক আছে? যেমন ধরো বললো যে উম, নরমপন্থী চরমপন্থী যে ডিভিশনটা হয়েছিল, ঠিক আছে, ডিভিশন হয়েছিল কোন সালে হয়েছিল, ঠিক আছে? কোন সেশনে হয়েছিল, ঠিক আছে? এই পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এরপর হচ্ছে গান্ধিয়ান এরা, ঠিক আছে? গান্ধিয়ান এরা বলতে যখন গান্ধীজি আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছিলেন, সেই ঘটনাগুলো, যেমন চম্পারণ, খেরা, আহমেদাবাদ যে মিল স্ট্রাইক হয়েছিল, এই জিনিসগুলো, তার পরবর্তীতে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, ঠিক আছে? এই পার্টগুলো থেকে কোশ্চেন আসে, এবং তার সাথে সাথে এই যে সমস্ত রেভলিউশনারি আন্দোলনগুলো হয়েছিল, যেমন ভগৎ সিং এর নেতৃত্বাধীন যে সমস্ত কার্যকলাপ হয়েছিল, ঠিক আছে? তারপর কাকোরি ষড়যন্ত্র মামলা, ওদিকে আলিপুর বোমার মামলা, ঠিক আছে? আহ চিত্তাগং চট্টগ্রামে যে অস্ত্রাগার লুণ্ঠন, ঠিক আছে? এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে রেভলিউশনারি মানে ঘটনাগুলো ঘটেছিল, এগুলোর প্রত্যেকটার ইয়ার ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইয়ার গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, যেমন যদি বলতে পারো যে অভিনব ভারত, ঠিক আছে, মিত্র মেলা, তারপরে হচ্ছে চাপেকর ভাইকে কারা হত্যা করেছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে উধম সিং কাকে মেরেছিল, এই ধরনের যে ঘটনাবলীগুলো, এই ঘটনাবলীগুলো কিন্তু মনে রাখতে হবে। এর পরবর্তীতে আসা যাবে হচ্ছে যে ফাইনাল ফেজ, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যে ফাইনাল ফেজ, সেই ফাইনাল ফেজে কি কি হয়েছিল, পার্টিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট গুলো, সাইমন কমিশন, পিস মিশন, ক্যাবিনেট মিশন, ঠিক আছে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল 1942, সেগুলো সম্পর্কে কোথায় কি হয়েছিল, কোথায় কোন ধরনের সরকার তৈরি হয়েছিল, যেমন এই জাতীয় সরকার, ঠিক আছে? জাতীয় সরকার, তারপরে হচ্ছে প্রতীকী সরকার, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিচ্ছে এখন পরীক্ষায়, এগুলো আমাদের পড়তে হবে। বিভিন্ন পার্ট যে প্ল্যান গুলো হয়েছিল, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান পার্টিশন অ্যাক্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট গুলো থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। আর এক্ষেত্রে আমাদের
মডার্ন হিস্ট্রি পড়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কোথায় গেল? মডার্ন হিস্ট্রি পড়ার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিকোয়েন্স। আমরা যদি সিকোয়েন্স না ধরতে পারি, ঠিক আছে, আমরা যতই মুখস্থ করি, ডেটা মনে রাখি, কিছুতেই আমরা কোশ্চেন সলভ করতে পারবো না বা পরীক্ষার সময় ভুলে যাবো। অর্থাৎ আমাদের সিকোয়েন্স ফলো করতে হবে। 2 নম্বর, আমাদের ঘটনাগুলো মনে রাখতে হবে। স্টোরি বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, স্টোরিতে যাওয়ার দরকার নেই, সিকোয়েন্স মনে রাখতে হবে, ঠিক আছে, স্টোরিতে যাওয়ার দরকার নেই, কিন্তু আমাদের ওভারঅল একটা আইডিয়া করে রাখতে হবে যে হ্যাঁ এরপরে এই ঘটনা হয়েছিল, ঠিক আছে, একটা আইডিয়া দরকার। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ইয়ার, অর্থাৎ সালগুলো আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে কি তৈরি করেছিল, কার সাথে কোন ঘটনা যুক্ত, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো হয়েছিল, ইম্পর্টেন্ট ইভেন্ট, ঠিক আছে। এই কটা জিনিস যদি আমরা ঠিকঠাক খেয়াল রাখতে পারি, ঠিক আছে, তাহলেই মডার্ন হিস্ট্রি সহজ। মডার্ন হিস্ট্রি এমন কিছু কঠিন নয়, কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এখান থেকেই আসে এবং সব থেকে বেশি ভুলও এখান থেকেই হয়। তো মডার্ন হিস্ট্রিকে কিন্তু একেবারেই ইগনোর করা চলবে না। তো এখানে আমরা কি দেখতে পারি সেটা হচ্ছে সিলেক্টিভলি পড়তে হবে আমাদের, সব পড়লে চলবে না, সব পড়লে চলবে না। আজকে তুমি যদি মডার্ন হিস্ট্রি পড়তে যাও, মডার্ন হিস্ট্রির একটা বই আছে সেটা হচ্ছে স্পেকট্রামের, ঠিক আছে, সেটা প্রায় 700 থেকে 800 পাতার বই, যেটা শুধুই মডার্ন হিস্ট্রির উপরে লেখা। সেটা কিন্তু আমাদের এই সিলেবাসের জন্য পড়ার কোনো দরকার নেই। এইগুলো কখন পড়বে? এটা যদি তুমি স্টেট পিসিএস এর মেইনস এর এক্সাম দাও বা ইউপিএসসি এর এক্সাম দাও, সেক্ষেত্রে পড়তে পারো, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন বই আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে, দেন বিপাঞ্চন্দ্রের বই আছে, সেগুলো এখন পড়ার দরকার নেই, কারণ আমাদের সিলেক্টিভলি পড়তে হবে, খুবই সিলেক্টিভলি পড়তে হবে, ঠিক আছে। আমাদের দেখতে হবে যে কি কি কোশ্চেন পার্ট থেকে কোশ্চেন আসছে, এই পার্টগুলো থেকে আমরা কিছু সাব পার্ট ভেঙে নেবো, সেগুলো আমরা পড়বো এবং টিক মারতে মারতে যাবো যে এই পার্টগুলো আমার হয়ে গেছে এবং রিভিশন করছি। পিওয়াইকিউ কে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। এই কারণে পিওয়াইকিউ প্রায়োরিটি দিতে হবে, তাহলে তুমি পিওয়াইকিউ দেখলে বুঝতে পারবে, অ্যানালাইসিস করলে। অ্যানালাইসিস আমরা ভিডিও অলরেডি ছেড়েছি, তোমরা সেটা দেখতে পারো। অ্যানালাইসিস ভিডিও করার পর আমরা এটা দেখেছি যে মডার্ন হিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসছে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু আগের বছরের কোশ্চেনের সাথে মোরাললেস কোশ্চেনের ধরনটা রিপিটেড, ঠিক আছে। মানে বোঝাই যাচ্ছে যে এই পার্টগুলো থেকে কোশ্চেন বেশি আসছে, যেমন ইয়ার থেকে, যেমন কে কোনটা তৈরি করেছে, এই ধরনের পার্ট গুলো, ঠিক আছে। অর্থাৎ পিওয়াইকিউ তুমি যদি করতে পারো তুমি বুঝতে পেরে যাবে যে ট্রেন্ডটা কি, এক্সাক্ট কোন পার্ট থেকে কোশ্চেন হচ্ছে, কোন পার্টটা আমাদের ছাড়তে হবে, কোন পার্ট আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো পিওয়াইকিউ একবার ঠিকঠাক ধরে ফেলতে পারলে তখন আমাদের কিন্তু রিস্কটা অনেকটাই কমে যায়। তো আমরা যদি বেসিক গুলো খুব ভালো করে তৈরি করতে পারি, তাহলে আমাদের অ্যাকিউরেসি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই ব্লু প্রিন্টটা ফলো করতে হবে। তোমাদের যেটা দেখালাম এই গোটা স্লাইডে, এই স্লাইডে যে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্টটা যদি তোমরা ফলো করো, এইটুকু গ্যারান্টি যে এর বাইরে কোনো রকম টপিক থেকে কোশ্চেন আসবে না। এই ব্লু প্রিন্ট ফলো করতে হবে। হ্যাঁ, এরপরে তোমাদের এখান থেকে কিছু জিনিস পড়তে হবে, যেগুলো তোমাদের আস্তে আস্তে আমরা পিআইকিউ সিরিজের মাধ্যমে ধীরে ধীরে করিয়ে দেবো। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো থ্যাংক ইউ। তোমরা সবাই আমাদের ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও, ফিডব্যাক দিও অবশ্যই। আমরা এখন নতুন নতুন যেহেতু পরিচিত, কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো সেটা আমরা শুধরানোর চেষ্টা করবো। আচ্ছা, তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। টাটা।